নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প রমাপদ চৌধুরীর লেখা। গল্পের নাম রত্নকূট। মেয়ে অবশ্যই আছে মোহনলালের, একটা নয় দুটো। বড় মেয়ে অবন্তীর বিয়ে দিয়েছেন বছর 2 আগে। জামাই হয়েছে লোকের কাছে গর্ব করার মতো। অনেকগুলো পাশ করেছে, দেশি বিদেশি ডিগ্রি আছে এক গাদা, বিলেতেই কাটিয়েছে 7 বছর। অবন্তী সুখী। বড়লোকের বাড়ির রাজকন্যের মতো দুপুরটা ফাঁকা যায় না তার। 1 বছরের একটা মেয়ে আছে। মোহনলাল মনে মনে আঁকছেন, নাতনির নাম রাখবেন ভক্তি। হঠাৎ কেমন করে যেন মাথায় ওই ঢুকেছে নামটা। সবার অলক্ষ্যে মনে মনে কখনো বা আস্তে আস্তে ঠোঁট নেড়ে নামটা আওড়েছেন। বেশ ভালো লেগেছে তার। মোহনলাল পৌর, স্ত্রী মারা গেছেন অলকার জন্মের মাস কয়েক পরেই। তাই অবন্তী থাকে বাবার কাছে। বাবার নিঃসঙ্গ জীবনটা যদি এতে এক রত্তিও রসিয়ে তুলতে পারে সে। ছেলে শোভন বিলেতে থেকে কোনো একটা ফার্মে পাবলিসিটি শিখছে। পথটা মোহনলালের মনোপুত হয়নি, তবু ছেলের শখ যখন হয়েছে বাধা দেবার তেদিকে। কিন্তু শোভন অন্য কিছু পড়লেই পারত। বিজ্ঞাপন দিতে হলে আবার স্কুলে পাঠ নিতে হতো নাকি, তাহলে ওই পাঁজিগুলো এত মোটা হতো না। ভাবনা নেই, তবু ভাবতে লাগে তার ওই আর একজনের জন্য। কন্যা অলকা, মোহনলালের ছোট মেয়ে। বিয়ের ভাবনা ভাববার অবশ্য বয়স হয়নি তার। ফ্রকের পার নাচিয়ে বেনি লটপটিয়ে খেয়াল খুশিতে নেচে বেড়ায়। মোহনলালের অতৃপ্ত চোখ চেয়ে চেয়ে দেখে একটা অস্পুষ্ট ফুলের মতো ছোট মেয়ে অলকা তিল তিল করে 16 কলা পূর্ণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। মা মরা মেয়ে অলকা, বাপ ছাড়া অন্য পুরুষই চেনে না। তাই তার কথাটাই বিশেষ করে বিচলিত করে তোলে মোহনলালকে। অলকা জীবনে কখনো চোখের জল ফেলবে ভাবতে পারেননি তিনি। অফিস ঘরের 3.5 হাত জানলার ফাঁক ফাঁক গড়াদের পাশে এসে দাঁড়ালেন মোহনলাল। হাতে চুরুট থেকে ধোঁয়া উঠছে দুলে দুলে, কুণ্ডুলি পাকিয়ে। কারখানাটার দিকে তাকিয়ে রইলেন। দেহের প্রতিটা স্নায়ু নিংড়ে যেন তৈরি করেছেন এই অপূর্ব সৃষ্টি। লোহা লক্করের এক টুকরো কবিতা। করগেটের টিনের শেড ঢেউ খেলিয়ে এগিয়ে গেছে বহুদূর অবধি। পাঁচিলে ঘেরা এই বিরাট কারখানা আজ হাজার হাজার মানুষের মুখে অন্ন তুলে ধরছে। ঘণ্টায় 17খানা ওয়াগান মাল বোঝাই হয়। তারপর সাইডিংয়ের স্লিপার পিষে বিভিন্ন দিকে সরে পড়ে। মানচিত্রের উপর তাদের যাতায়াতের রেখা টানলে একটা মাকড়সার জটিল জাল ফুটে উঠবে। মেশিন ঘরে মিনিটে 700 নরম নরম নাটবল্টু ভরা চৌবাচ্চায় ছিটকে পড়ে জল তরঙ্গের বোল ফোটায়। হাজার বাইজের নূপুর নিক্কণ যেন থমকে চমক ভাঙে। 18 জন অ্যাকাউন্টস ক্লার্ক 8 মাস ধরে কাগজে খসখস করে আঁক কষে যায়, ইনকাম ট্যাক্সের অঙ্ক নির্ধারণ করে। এই স্থূলাঙ্গ আয়কর দেবার মধ্যে ত্যাগের গর্ব আছে প্রচুর। এই আত্মগরিমাটুকুর থেকে মোহনলাল বঞ্চিত নন, কারণ সৌদামিনী আয়রন ওয়ার্কার্সের একক অধিপতি হচ্ছেন স্যার মোহনলাল। এহেন স্যার মোহনলালের হঠাৎ কেমন যেন ভালো লেগে গেছে অমলেন্দুকে। চালাক, চতুর, ছিমছাম, মিষ্টি ব্যবহার, কড়া সাহস, বুদ্ধির বিদ্যুতে কালো মেঘের বুকে ছুরি বসাতে এতটুকু কিন্তু করে না। বেশ ছেলেটা, মোহনলাল ভাবেন। তবে তাকে জামাই করার কথা ভুলেও ভাবেননি তিনি। সমাজে তার আসন যে অনেক উঁচুতে সে সম্বন্ধে সদা সচেতন তিনি। জানেন, অমলেন্দুর মতো ছেলেদের মানুষ করে তুলতে, বড় করতে ইচ্ছা হয় বটে,
কিন্তু কাছে টেনে আনা যায় না। অমলেন্দুর কাছে উপকারটুকুই যথেষ্ট, তার চেয়ে বেশি কিছু চায়ও না সে। উপস্থিত চার্জ, হ্যান্ড থেকে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, ব্যাস 80 টাকা থেকে 125। মোহনলাল যে তাকে বড় করে তুলতে চান তা তার হাবভাবেই টের পেয়েছিল অমলেন্দু। তবু কারো উপর একান্তভাবে নির্ভর করে নিজের প্রসপেক্টের ভেলায় ভেসে বেড়াবার পাত্র সে নয়। নিজেই উঠে পড়ে লেগেছিল 5 রকম সাজেশন দিতে, আবিষ্কারের লটারি খেলতে। এইসব কারণে আজকাল ঘন ঘন ডাক পড়ে অমলেন্দুর। স্বয়ং মোহনলালের ডাক, কম সম্মানের নয়। সমপদস্থরা হাসি ঠাট্টা করে, কুলি মিস্ত্রির দল আড়ালে খিস্তি ছড়ায়। এমনি একটা ডাক পড়ল সেদিন। 2 মানুষ উঁচু ঝকঝকে পাঁচিল দিয়ে ঘেরা সৌদামিনী আয়রন ওয়ার্কার্সের অ্যাক্টেরে স্যার মোহনের খাস কামরায়। ফার্নেসের তাতানি মেখে বাতাস ভারী হয়ে ওঠে সারা কারখানায়। হাঁপানির ধাতে গড়া ফাঁপালো চেহারায় বাণিজ্য চালক মোহনলাল সে হাওয়া বরদাস্ত করতে পারেন না। তাই টেলিফোনের লাগাম কষে রথখানাকে কারখানা থেকে দূরে বানিয়েছেন তিনি। দুবার ফোন করেও জবাব নেয় পেয়ে তকমা আটা ভারিক্কি চালের চাপরাশির মারফত রোলিং মিলের চার্জ ভ্যান অমলেন্দু হাজরাকে সেলাম পাঠালেন স্যার মোহন। ক্রমশ বিরক্তি বোধ করছিলেন তিনি। মনটা ভালো নেই ইদানিং, ইনসোমনিয়া নেই, তবু রাতে ঘুম হয় না। কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। অন্ধকার হলে কে যেন বুকের ভেতর থেকে এক মুঠো মাংস টেনে বার করে নেয়। কেমন যেন ফুসফুস কেঁপে ওঠে। একা মনে হয় নিজেকে, বড্ড ছটফট করেন। বিছানায় গড়াগড়ি দেন এধার থেকে ওধার। ফুলের মতো নরম বিছানা, তবু শুয়ে অস্বস্তি লাগে। মৃত মহালক্ষ্মীকে মনে পড়ে। স্ত্রীর প্রেতাত্মাটা যেন তার চারপাশে চক্র কাটে, ধরা দেয় না। মাঝে মাঝে মোহনলাল মনে করে তার ভুল হয়েছে। মহালক্ষ্মীর আসনটা আর কাউকে না দিয়ে জীবনটা ব্যর্থ করে তুলেছেন। কিন্তু লজ্জা হয় যে অবন্তী, অলকা, শোভন কি করে মুখ দেখাবেন তিনি সমাজে? সন্ধ্যার সময় গাড়ি হাঁকিয়ে যখন ফেরেন মোহনলাল, তখন যা কিছু দেখেন রাতের নিঃসঙ্গতার মাঝে সব মনে পড়ে যায়। এনামেল করা কয়েকটা মুখ ফিকে আলোয় হঠাৎ মনের ভেতর থেকে একটা ছি ছি ঠেলে ওঠে। অবন্তী, অলকা হয়তো ওর মায়ের মতোই হবে। মোহনলালের তন্ময়তা ছুটে যায়। হেড মিস্ত্রিকে গোটা কয়েক চুটকি উপদেশ দেয়া বাকি ছিল, তাই দেরি হলো অমলেন্দুর। হাতের কাজ ঘষিয়ে রেখে পুরো সোল জুতোর শব্দ উঁচিয়ে প্রোপাইটার মহারাজের কামরায় ঢুকল অমলেন্দু। ম্যাক্রোপোলার চুরুটিকার একটা সূক্ষ্মতম টান দিয়ে চোখ তুললেন স্যার মোহন। কড়া তামাকের ধোঁয়ায় ঝাঁঝিয়ে আছে বাতাসটা। অতিপুষ্ট অধরাষ্ট্রের মেকি হাসিতে বিদ্রুপ ঝিলিক ছড়িয়ে বললেন, সময় হলো ছোট সাহেবের? আগে হাতের কাজটা তো সেরে আসতে। কথা শেষ করতে দিল না মোহনলাল। এই দরখাস্তটা তোমার। ফাইল থেকে এক টুকরো কাগজ বার করে ছুঁড়ে দিলেন অমলেন্দুর দিকে। একটু স্নেহের চোখে দেখেন বলে বড় বেশি অরিজিনালিটি দেখাবার শখ বোধহয় ছোকরার। একটু তোড়পে দেবার ইচ্ছায় কড়া করে প্রশ্ন করলেন আবার, দরখাস্তটা তোমার? হাজরার হাঁটু দুটো হকচকিয়ে ঠোকা খেল। আগে হ্যাঁ, বিনিয়ে বিনিয়ে বলল সে, এই নতুন মেশিনটা বসালে প্রোডাকশন বাড়বে হু হু করে, আর লোকও লাগবে কম। আর সে লোকগুলো চাকরি ছেড়ে খাবে কি শুনি? ধোপদুরস্ত ইকোনমিস্ট হলে উত্তরে যোগ্যতা অমলেন্দুর মুখে। তার বদলে সে শুধু ভাবল, সর্বাঙ্গে রাজতিক বিষ মেখে বসে থাকলেও আসলে মোহনলালের উদার চিন্তা দিগন্তে সোনালি রেখাটা কি স্পষ্ট আর কি উজ্জ্বল। স্যার মোহনের নুন খেয়েও যারা তার গুণ গাইতে নারাজ মিস্টার ওঝা তাদেরই একজন। তাই অমলেন্দুর মুখে তার দারিদ্র্যপ্রীতির বর্ণনা শুনে বাঁকা ব্যঙ্গের হাসি হাসল সে। ওঝা বলল, সাবাস হাজরা, বুদ্ধি বাটে তোমার।
এমনি যা মাল বেরোচ্ছে তারই মার্কেট মিলছে না। কিন্তু যুদ্ধ তো আবার লাগলেও বলে, লাগলে তো ভালোই, কম মাল তৈরি হলে উঁচু রেট হবে। আর যুদ্ধ লাগবে ধরে নিয়ে লাখ পাঁচেক টাকা খরচ করে একটা মেশিন আনানোর রিস্ক নেবেন কেন উনি? যুদ্ধের সময় তো সবই আনসার্টেন, কিন্তু কারখানায় বাড়িয়ে শেষে যুদ্ধের পরে যদি সরকার থেকে সাবসিডি না দেয়, তখন যে সৌদামিনী আয়রন ওয়ার্কার্সের গণেশ মাথায় দাঁড়াতে বাধ্য হবে সেটা ভাবো। পাঠক কিন্তু বললে, আসলে কি জানো হাজরা, আমাদের দেশে যাদের টাকা আছে, বিশেষ করে তোমাদের বাঙালিদের মধ্যে, তারা অনেক আট ঘাট বেঁধে বড় জোর একটা মিঠাইয়ের দোকান বানায়। আমেরিকা নয় যে জুতোর থেকে জুয়েলারি অবধি সব কারবারির মাথা গলাবে। একটা গাইয়ের দুধ বেচে যে আরেকটা গায়ে কি মোষ কেনা যায় তা এরা জানে না। সাবধানে পা ফেলেন মোহনলাল। আজকের লাভ পেলেই যথেষ্ট মনে করেন, কালকের চিন্তা নিয়ে মাথা ঘামান না। ওদের মুখের উপর কিছু বলতে পারল না অমলেন্দু। বোকা ছাগলের মতো মার খেয়ে ফিরে এলো, কিন্তু মনে মনে সমর্থন করতে পারল না। মোহনলাল তো ঠিক কাজটাই করছেন। এত টাকার রিস্ক নেওয়ার কোনো মানে হয়? কত জানেন তিনি। প্রচুর ব্যবসায় বুদ্ধির একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া যেন। তা না হলে এত বড় হতে পারে কেউ? বিগত সন্ধ্যার অন্ধকারে মোহনলাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে 7 পাকের মোটর বিহার সেরে বাড়ি ফিরছিলেন। খুব ধীরে ধীরে একটা ছোট গলি পার হচ্ছিল তার মোটর। হঠাৎ চোখে পড়ল একটা বাড়ির রকি, দোতলায় জানলায় রাখা একটা হ্যারিকেন। লণ্ঠনের টিমটিমে আলোর খানিকটা এসে পড়েছে রকের ওপর। গুটি 3-4 মেয়ে অপেক্ষমান অভিসারিকার মতো যেন প্রহর গুনছে। রংদার শাড়ি, আখের কোণে সুরমা আঁকা, নরম হাতে গোছা কয়েক কেমিক্যাল করা সোনার চুড়ি। ওদের মধ্যে একজনের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মোহনলাল। 18 বছরের সোহাগীর দিকে চোখ পড়েছিল মোহনলালের। বাচ্চা বয়স, করমচা কচি মুখ, কপালে একটা বড় আকারের কালো টিপ। সোহাগীর মনে বেশ একটু লোভ জাগিয়ে উঠছিল। এমন মোটর, জমকের পোশাক পরা ড্রাইভার, সোনার মোটা চেইন মোহনলালের বুক পকেটে। এসব লোক খুচরো খদ্দের হয় না, বেশ কিছুদিনের ভাবনা চিন্তে মিটিয়ে দিতে পারে। শুধু চোখের ইশারায় হলো না, হাত নেড়ে এক পা এগিয়ে গেল সোহাগী। মুখে কি যেন বললেও আস্তে আস্তে বলল। মোহনলাল হাঁক ছাড়লেন। এই বাহাদুর, গাড়ি রাখো। শাড়ি ঠিক করে নেবার ভঙ্গিতে সোহাগী আঁচলটা খুলে ভাঁজ করে নিল। সরু আকারের আঁচলের রেখাটা টান টান করে বুকের মাঝখান দিয়ে চালিয়ে দিল। তারপর মোহনলাল গাড়ি থেকে নামলেন। পা বাড়াতে যাচ্ছিলেন সোহাগীর দিকে, বাধা পেলেন। বাহাদুর মনে মনে ভক্তি করে মোহনলালকে। তার 12 বছরের কর্মজীবনে মোহনলালের পদস্খলন কখনো দেখেনি সে। আজ সব শ্রদ্ধা মাটি হতে বসেছে দেখে সে আর নিজেকে সামলাতে পারল না। সাহাব বাবু, কাহা যেতা হয় সাহেব? চমকে ফিরে তাকালেন মোহনলাল। তারপর দ্রুত গাড়িতে চড়ে দেহ এলিয়ে দিয়ে মোটরটা হাঁকতে বললেন জোরে। লজ্জায় মুখ তুলতে পারছিলেন না তিনি। ছি ছি, বাহাদুর কি ভাবল? আর তিনিই বা গাড়ি থেকে নেমে ওদিকে যাচ্ছিলেন কি করে? একটা আত্ম অধিকার পেঁচিয়ে পেঁচিয়ে উঠছিল তার পাঁজরে। অবন্তী, অলকা, ছি ছি, অলকা যদি কোনো রকমে জানতে পারে এ কথা, মোহনলাল মুখ দেখাবেন কি করে? ভাগ্যিস বাহাদুর ডাক দিল। না, লোকটাকে কিছু বকশিস দিতে হবে, মুখটা বন্ধ করা যাবে সেই তালে। না, ও পথে আর কোনো দিন যাবেন না মোহনলাল। এসব জানলে কি অলকা তার সামনে আসবে আর? কচি খুকুটি নয় সে, অনেক কিছু শিখেছে। নিজেকে লোকের চোখে বড় প্রমাণ করার জন্য ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে। অনেকদিন পরের এক দুপুরে অফিস ঘরে বসে বসে সেদিনের কথাটাই ভাবছিলেন মোহনলাল। ভেবে দেখলেন দোষ তো তাঁরই। মহালক্ষ্মীর মৃত্যুর পর সে আসনটা আর কাউকে না দিয়ে বড় ভুল করেছেন। বয়স যত বাড়ছে বিরক্তিটা তত যেন জেঁকে বসছে।
হাজার রকম ঝঞ্ঝাট জুটছে। অবন্তী সাবধান বাণী জানিয়ে দিয়েছে অলকা নাকি বড় লাফালাফি শুরু করেছে। স্কুল থেকে ফিরতে বড় বেশি দেরি করে, অনেক রাত পর্যন্ত ঘরে আলো জ্বলে অলকার। তাছাড়া ভক্তির আয়াটা নাকি জানিয়েছে অবন্তীকে কি একটা চিঠি অলকা। যাক সে কথা। এদিকেও হাঙ্গামা তো কম নয়, যুদ্ধ লেগেছে, আর সঙ্গে সঙ্গে বুনো জাল গুটিয়ে এসে তার সমগ্র মনটাকে যেন আচ্ছন্ন করে ফেলেছে। লোহার বাজার কুয়াশার মতো দুলছে, জরু রোগীর মতো ডেলিরিয়ামে তড়কাচ্ছে জিনিসের সব দর। শ্রমিকদের পক্ষ থেকে মিস্টার ওঝা শাসিয়ে গেছে, মাইনে বাড়াতে হবে। শেফিল্ডে একটা নতুন মেশিনের জন্য লাখখানেক টাকা অ্যাডভান্স পাঠানো হয়ে গেছে। শত্রু সাবমেরিনের চোখে আর ধোঁকা দিয়ে মালের জাহাজ এসে পৌঁছলে হয়। স্যার মোহনের ব্যক্তিগত গোপন সচিব এখন ক্যালকুলেটরে আঙুল টিপছে, হিসেব কষে বের করতে হবে মিলিটারির নাট আর বোল্টের চাহিদা মেটাতে কত টেন্ডার দেয়া প্রয়োজন। এইসব নানান চিন্তা তার মগজে। এমন সময় অমলেন্দু এসে ঢুকল। বসতে বললেন মোহনলাল। কাজের কথা শেষ করে প্রশ্ন করলেন, হ্যাঁ, তুমি নাকি জয়েস্টের নতুন কি একটা ডিজাইন এক্সপেরিমেন্ট করছিলে শুনছিলাম, কি হলো সেটা? আগে সাকসেসফুল হয়েছে, তবে পেটেন্ট করায়নি। আপনার কারখানার সাহায্য নিয়েই তো করেছি, ওটা আপনাকেই উপহার দিতে চাই। অ্যাস্ট্রের থেকে জ্বলন্ত চুরুটটা তুলে নিয়ে আবার নামিয়ে রাখলেন স্যার মোহনলাল। বললেন, বেশ বেশ, কোনো বিদেশি ব্যবসাদারকে ডিজাইনের পেটেন্টটা বিক্রি করে মোটা রকমের থেকে টাকা পাবার সম্ভাবনা বোধহয় ছিল, অথচ এমন কথাটা কি করে যে বলে ফেলল সে অমলেন্দু নিজেই বুঝে উঠতে পারলেন না। স্যার মোহনলালও অসম্মতি জানালেন না। শ্রদ্ধার অর্ঘ্য কখনো ফিরিয়ে দেন না তিনি। প্রবঞ্চিত প্রেয়সীর মতো নিজের মনকে প্রবোধ দেবার চেষ্টা করল অমলেন্দু। এর ফলে লিফট হয়তো মিলতে পারে একটা। স্যার, মোহন পুনরায় বললেন, তোমার ইন্টেলিজেন্সি আছে, জীবনে উন্নতি করবে তুমি, দেখে রেখো। হাত কচলাতে কচলাতে বিনয়ে গলে পড়ল অমলেন্দু। আগে অত আশা করি না, তবে দেখে নিও, আমি বলছি দেখে নিও। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে শেয়ার নিয়ে মারামারি লেগে যায় আমার ফোরকাস্টের গুণে, আর আমার কথার দাম নেই বলতে চাও? আত্মগর্বের আনন্দে আপ্লুত হয়ে হাসলেন অমলেন্দু। হ্যাঁ, আরেকটা কথা, কাল আমার ছোট মেয়ে অলকার জন্মদিন। তোমার নেমন্তন্ন রইল সন্ধ্যায়। আমার বড় মেয়ে তোমাকে দেখতে চায়। আমার কাছে প্রায় শোনে কিনা তোমার কথা। অমলেন্দুর প্রতিটা দেহাঙ্গ নেচে উঠল আনন্দে। ঘুঙুরের বোল ফুটল মনের অলিগলিতে। স্যার মোহনের বাড়িতে নেমন্তন্ন হবার সৌভাগ্যটা তো কম নয়। বিশ্বাসের আওতা ঢেকে এই ক্ষুদ্র অনুগ্রহের ওপর প্রকাণ্ড একটা মহিরহ যেন গজিয়ে তুলতে হবে। রোলিং মিলের একজন চার্জ হ্যান্ডের পক্ষে যন্ত্রপাতির প্রাসাদে ঢুকতে পারার গর্ব আছে বই কি। চারিদিকের বাতাসে কথাটা না রটিয়ে থাকতে পারলেন না অমলেন্দু। কারখানার এই প্রান্ত থেকে ও প্রান্ত অবধি কথাটা মধুর উপগুঞ্জন যেন শুরু হয়ে গেল। ফোরম্যান সান্যাল পিঠ চাপড়ে বলে, শোনো, তাহলে একটা গোপন খবর দিই তোমাকে। গোটা কয়েক ছোকরাকে বাজিয়ে নিচ্ছিলেন স্যার এমএল। জামাই পদের শিখে ছিল শেষ পর্যন্ত তোমারই ভাগ্যে। ওর বড় ছেলে শোভন, সে তো একটা স্কাউন্ড্রেল। মেয়ে বিয়ে করে বিলেতে বসে আছে। আর বড় জামাইটা বিদ্বান হলে হবে কি, একেবারে পাড় মাতাল। কারখানা সব কিছুরই চার্জ দিতে হবে ছোট জামাইকে, তাই কাজের লোক খুঁজছেন উনি। কথাটা অবিশ্বাস্য বলে শেষে হালকা করে দিল অমলেন্দু। তবু বিশ্বাস করতে কেমন যেন একটু ভালোও লাগলো। অদ্ভুত এক পুলক বয়ে যায় সমগ্র স্তিমিত চেতনার স্তরে স্তরে। অলকা, এই কারখানা, এই বিরাট সৌধ, তার ইঙ্গিতে চলবে হাজারো শ্রমিক। গ্যাস
ফার্নেস, ক্রেন, ট্রলি, বয়লার, টিউবের সারি, জয়েস্ট অ্যাঙ্গেলের স্তূপ, এমনকি মাটি চাপা ওই নাটগুলো পর্যন্ত কেউ সরাতে পারবে না তার আদেশ না নিয়ে। এমন দিনে একটা আসতে পারে সত্যি? আর অলকাকে সুখী করবে সে সমস্ত প্রাণ দিয়ে? এতটুকু দুঃখের আঁচ তাকে লাগতে দেবে না তার গায়ে? দূর সম্পর্কের এক মামার বাড়িতে নেমন্তন্ন ছিল অমলেন্দুদের। মোহনলালের বাড়িতে না গেলেই নয়, তাই মা বোনকে যথাস্থানে পৌঁছে দিল একটু সময় থাকতে। হঠাৎ এতদিন পরে মামার ডাক পেয়ে উদ্দেশ্য বুঝতে পেরেছিল সে। তারই কোনো অবিবাহিত আত্মীয়াকে হয়তো সামনে এসে বসে বসে ঘামতে হবে আর অমলেন্দুকে মতামত দিতে হবে। কাজেই সেই ধরনের কিছু একটা ঘটলে মা যাতে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বসে সেজন্য বারবার সাবধান করে দিয়ে অমলেন্দু চলে এলো। স্যার মোহন অতিথি আপ্যায়নে ব্যগ্র হয়ে ছুটে এলেন, আর তার পিঠে মুখ ঢেকে বেনিজোড়া লটপটিয়ে লঘু পদক্ষেপে এগিয়ে এলো অলকায়। নিশ্চিন্ত তার অতিশর্যে চোখ ভরে তাকিয়ে দেখল অমলেন্দু। সদ্য শৈশব উত্তীর্ণ তন্নির রূপ যেন আজই প্রথম চোখে পড়ল তার। স্টেজ বাঁধা হয়েছে একটা বিরাট হলঘরে। হাজার বাতির জৌলুসে চোখে যেন ধাঁধা লাগে অমলেন্দুর। চিনি লণ্ঠনের বর্ণ বৈচিত্র্যে মনটা কেমন যেন খাপছাড়া আনন্দে উদাস হয়ে ওঠে। ঘোলাটে খুশির জোয়ার আসে। চাঁদের আলোয় আর বৈদ্যুতিক জ্যোৎস্নার রং বেরঙের শাড়ি খেলছে অগণিত তরুণীর অঙ্গে। সুসজ্জিত ঘরের কিনারায় কিনারায় রামধনু যেন ফেটে পড়ছে। অলকার জন্মদিন। কিউরিয়র থেকে গজদন্তের ওপর কাজ করা একটা মূর্তি নিয়ে গিয়েছিল অমলেন্দু। সংযুক্তাকে বুকে চেপে ঘোড়া ছুটিয়ে চলেছে পৃথ্বীরাজ। উপহারটা অলকার হাতে দিয়ে আহার আনতে বাড়ি ফিরল সে। বড় বিশ্রী একটা স্বপ্ন দেখেছেন স্যার মোহনলাল। গত রাত্রে একা একা বিছানায় পড়ে অস্থিরতায় কাতরাতে কাতরাতে হঠাৎ যেন কখন শ্রান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন। তারপরে স্বপ্নটা দেখে তার ঘুম ভেঙে যায়। কি একটা কাজ শেষ করে ফাইলটা ঠেলে সরিয়ে রেখে মনে মনে রোমন্থন করতে শুরু করলেন। কি অর্থ এই স্বপ্নটার? একটা খুব উঁচু পাহাড় বেয়ে তিনি যেন ওপরে উঠছিলেন। হঠাৎ চোখে পড়ল তার মাথার ওপরে ঘোরানো পাহাড়ের রাস্তা বেয়ে অপূর্ব সুন্দরী একটা মেয়ে হেঁটে চলেছে। মেয়েটার কাঁধে একটা ঘোড়া, মোহরে মোহরে ভর্তি। ভোরের আলো পড়ে মোহরগুলো সোনালি দিগন্তের রঙে রঙে মিশে যেন চিকচিক করছে। কেমন করে যেন অকস্মাৎ পা পিছলে পড়ে গেল মেয়েটা। তারপর গড়াতে গড়াতে নিচেই পড়ে যেতে লাগলো। মোহনলালের কাছাকাছি আসতেই দুহাত বাড়িয়ে তিনি মোহরের ঘোড়াটা ধরে ফেললেন। এক হাতে সেটাকে ধরে রেখে অন্য হাতটা বাড়িয়ে মেয়েটাকে বাঁচাতে গেলেন, কিন্তু তখন আর উপায় নেই। মেয়েটা অনেক নিচেই চলে গেছে। একটা খাদের মধ্যে সশব্দে পড়ে যাওয়ার শব্দ শুনলেন তিনি, আর সেই সময় ঘুমটা ভেঙে গেল। রিভলভিং কেদারাটা দুবার দুলিয়ে নিয়ে শরীরে আয়েসের প্রাচুর্য আনবার জন্য কসরত করে আরামে বসলেন তিনি। চেহারাটা মোহনলালের দেখবার মতো। মোটা হয়েও অদ্ভুত স্মার্ট, চশমা খুলে কথা বলেন। শোভন জন্মেছে 24 বছর আগে, তবু মোহনলালকে দেখলে মনে হয় যেন যুবক। কিন্তু প্রথম দর্শনে সাধারণে তার বয়স যে আন্দাজ করবে সেটা আসলের অন্তত 15 বছরের কম করবে। আশ্চর্য, এত খেটেও কি করে যে এমন চেহারা রেখেছেন। মোহনলাল মানুষও মন্দ নয়। 3টে ফ্রি কিচেন খুলে দিয়েছিলেন দুর্ভিক্ষের শেষের দিকে। দেশের কঙ্কালসার মানুষগুলো না খেতে পেয়ে মরছে দেখে তার চোখেও জল আসত। অমলের দেশও ঘরে ঢুকলো। অলকার বিবাহ সম্বন্ধে গুটিকত কথা আছে এই জানিয়ে ফোনে ডেকে পাঠিয়েছিলেন তিনি। আগ্রহ, আনন্দের রোমান্স বুকে চেপে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো অমলেন্দু। অ্যাস্টের থেকে চুরুটটা তুলে নিয়ে আবার নামিয়ে রাখলেন স্যার মোহনলাল। বললেন, মূর্তি রিটায়ার করায় এফ এর পোস্টটা খালি হলো। ইচ্ছে ছিল তোমাকে দেব, কিন্তু ভেবে দেখলাম অন্য সবাই হয়তো ক্ষুণ্ণ হবে। সিনিয়র ক্যান্ডিডেটদের চান্স তো
দিয়ে তারপরে নয় তোমাকে দিলে, তাদেরকে যদি না দিই। অমলেন্দু একটু ধাক্কা খেল, বলে কিন্তু আমার চেয়ে কোয়ালিফাইড তো কেউ নেই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, তাই তোমারও আত্মসম্মানে যাতে না লাগে তাই বাইরের থেকে একটা অ্যাংলো ইন্ডিয়ান ছোকরাকে আনাচ্ছি। নিরুপায় অমলেন্দু তথাস্থ সূচক মাথার নিচু করে রইল। হ্যাঁ, আরেকটা কথা, নড়ে চড়ে বসলেন বঙ্গীয় বাণিজ্যপতি। বললেন, অলকার বিয়ে এই দিন বিশেকের মধ্যেই তোমাকে একটা কাজ করতে হবে। শুনে সাদা হয়ে গেল অমলেন্দুর মুখ। আকস্মিক ব্যর্থতার ভাবে বুকটা কেঁপে উঠল। এতদিন কল্পনার রং বুলিয়ে যে স্বপ্ন সৌধ গড়ে তুলেছিল সেটা আশা আকাঙ্ক্ষার হাওয়ায় দুলে উঠতে মাঝে মাঝে, কিন্তু এমন হঠাৎ ঝড়ের দাপটে যেন কোনোদিন চুরমার হয়ে যাবে তার ঘুমের ফাঁকেও কোনোদিন তার মাথায় ঢোকেনি। বোকামি চূড়ান্ত করেছে। লজ্জায় মাথা তুলতে পারছিল না সে। পুরনো দিনের স্বেচ্ছাকৃত ভুলটা নতুন করে মনে পড়ল। ডিজাইনের পেটেন্টটা নিঃস্বার্থভাবে দান করা উচিত হয়নি তার। কোনো বিদেশি ফার্মকে উচিত মূল্যে বিক্রি করাই ভালো ছিল। অমলেন্দুকে চুপ করে থাকতে দেখে স্যার মোহনলাল বললেন, কি হে, পারবে না করতে? মিয়নো মুড়ির মতো কাদা হয়ে হাত কচলাতে কচলাতে বলল সে, আগে তা পারবো না কেন, কি কাজ বলুন? আমার হবু জামাইটিকে সঙ্গে করে বিয়ের বাজার করতে হবে তোমাকে, আর বিয়ের তত্ত্বটা তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। সে অবশ্য পরের কথা, এখন এই বাজারটুকু করে দাও, গাড়ি যাবে, অলকাও যেতে পারে হয়তো। অমলেন্দু ঘাটটা হেঁট করে বলা, আগে তা আর পারবো না কেন? রাত মজে এসেছে। এত দেরিতে বাড়ি ফেরা মোহনলালের বিপত্তিক জীবনে এই প্রথম বোধহয়। মনটা কেমন উসখুস করে তার, কিছু ভালো লাগে না যেন। দুদিন মাত্র বাকি, তারপরে শুভ লগ্ন দেখে অলকা একটা অপরিচিত অধ্যায় পড়তে শুরু করবে। অলকা চলে যাবে, এবার মোহনলালের জীবনে সত্যিকারের একটা ক্লান্তি নেমে আসবে। সংসারে নিজেকে সে একা মনে হবে তার। অবন্তীই বা কতদিন, শোভন হয়তো আর ফিরবেই না। এতদিন তবু কোনো রকমের দিন কাটিয়েছেন। অলকা চলে গেলে মহালক্ষ্মীর অভাব ভালো বুঝতে পারবেন। মহালক্ষ্মী বেঁচে থাকলে আজ এমন ছন্নছাড়া হতে পারতেন না তিনি, জীবনে বৃত্তৃষ্ণাও আসত না। হাজারো কথা ভাবতে ভাবতে আবঝা অন্ধকারে পেছনের দিকে যে পেঁচানো পেঁচানো সিঁড়ি আছে সেটা বেয়ে উপরে উঠতে শুরু করলেন স্যার মোহন। টেনিস খেলোয়াড়ের মতো স্মার্ট চেহারার মোহনলালও হাঁপিয়ে উঠছিলেন। এখনো হাড়ের গায়ে এমন কিছু চর্বি জমেনি, তবে এই ঘোরানো ঘোরানো স্পাইডেলস সিঁড়ির খুদে খুদে ধাপ ভেঙে উপরে উঠতে কষ্ট হচ্ছিল তার। মনে এদিকে অপরিসীম বিরক্তি। হাতের জ্বলন্ত চুরুটটায় টান দেবার আগে আনমনে ভুল করে ছাই ঝেড়ে ফেললেন স্যার মোহন। একটা পাতলা টান দিলেন তিনি। চুরুটটা দূরে ছিটকে ফেলে দিয়ে অস্পষ্টে বলে উঠলেন, ধুত। ওপরে উঠে নিজের ঘরে এসে বিছানার ওপর বসলেন। স্যুটটা খোলবার মতো শক্তিও যেন আর নেই। হঠাৎ কি খেয়াল হলো, পা টিপে টিপে উঠে এলেন। অলকার ঘরে আলো জ্বলছে। আস্তে একটু ধাক্কা দিতেই কপাটটা খুলে গেল। ভেতরে ঢুকলেন স্যার মোহন। দেখলেন অলকা ঘুমোচ্ছে। চোখের পাপড়ি দুটো ফাঁক করে ঘুমোয় অলকা, চিরদিনের অভ্যেস তার। নীল তারা দুটো একটুখানি উঁকি মারছে। অন্য কেউ দেখলে মনে করবে জেগে আছে। নিজের মনে একটু হাসলেন তিনি। অকস্মাৎ তার মনে হলো, নিশীথ তন্দ্রা ছুটে যাওয়ার রাত্রে মহালক্ষ্মীকেও তিনি ঠিক এমনিভাবেই শুয়ে থাকতে দেখেছেন। টেবিল লাইটটা নেবুতে ভুলে গেছে হয়তো। স্পিডে ঘুরছে টেবিল ফ্যান। কি একখানা বই পড়ছিল, তার উপর ডান হাতটা গুটিয়ে পড়েছে। আরামে হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে অলকা। কোনো সুখ স্বপ্ন উপভোগ করছে হয়তো। মোহনলালের শরীরে শিরা উপশিরাগুলো যেন কেঁপে উঠল। অলকা এত সুন্দর, মহালক্ষ্মীর থেকেও সুন্দর, অথচ চোখে পড়েনি তো তার। বহুক্ষণ ধরে এক দৃষ্টে তাকিয়ে রইলেন তিনি। তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলেন।
পাশের ঘরে আয়ার কাছে ঘুমোচ্ছে ভক্তি। পা টিপে টিপে ঢুকলেন এ ঘরেও। দোলনায় শুয়ে ঘুমোচ্ছে ভক্তি। তন্দ্রার ঘরে চুষিটা ঠোঁট দিয়ে চাটছে মাঝে মাঝে। আয়াটাও ঘুমোচ্ছে অকাতরে। ক্রমে ক্রমে ঘামের ফোঁটা সারি বেঁধে ফুটে উঠল তার কপালে। আস্তে হাত বাড়িয়ে ভক্তির গাল দুটো হাতের মুঠোর মধ্যে চাপলেন। তারপর বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ভক্তি চুষি চুষছে তন্দ্রার ঘরে। হঠাৎ নিদ্রিতা আয়াটার দিকে চোখ পড়ল তার। ভক্তির হাত থেকে চুষিটা কেড়ে নিতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু কাঞ্চিনী আয়ার দিকে চোখ পড়তেই সেদিকে এগিয়ে গেলেন তিনি। পাহাড়ি মেয়ে এই আয়া, আপেল লুকোনো গাল, সুস্থ আর স্বাস্থ্যোজ্জ্বল দেহ, লাবণ্য টলমল করছে গালে। ঘুমের ঘরে বসন হয়েছে শিথিল, আঁচল খসে পড়েছে বুক থেকে। লাল গোলবাহার আট আঙিয়ার বাঁধন চোখে ঝলসে দেয়। স্যার মোহনলাল চোখ ফেরাতে পারলেন না। আস্তে আস্তে এগিয়ে গেলেন তিনি। চকিতে কাঞ্চনের ঘুম ভেঙে গেল। চোখ চেয়ে বিস্মিত হলো সে। ভয়ে আশঙ্কায় একটা অস্ফুট শব্দ বের হলো তার বুক থেকে। মোহনলালকে দুটো কোমল হাতে ঠেলে দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করল। তারপর কি মনে করে আলস্যের ভঙ্গিতে ছেড়ে দিল নিজেকে মোহনলালের হাতে। স্যার মোহনলাল, লক্ষ্যপতি মোহনলাল এসেছেন। জয়ের অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে। লজ্জিত হাসি চেপে চোখ বুজে নিশ্চুপভাবে পড়ে রইল কাঞ্চনী। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন আমায় সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনো আমার পাশে আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।